আজকে জনসংখ্যা প্রায় 20 কোটি। তো 20 কোটি জনসংখ্যা, তার বিপরীতে আমাদের নির্বাচনী আসন সারা বাংলাদেশে 300। তো আমরা মনে করি এই 20 কোটি জনগণকে সার্ভ করা বা পরিচালনা করার জন্য এই 300 আসন পর্যাপ্ত নয়। এই 300 আসনকে বর্ধিত করে আমরা 500 আসন এটাকে পুনর্বিন্যাস করার আমরা প্রস্তাবনা দিয়েছি। প্রবাসীদেরকে আমাদের রাষ্ট্রীয় কাজে এবং রাষ্ট্রীয় যে অংশগ্রহণ, এই অংশগ্রহণে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তাই আমরা বলেছি যে প্রবাসীদের ভোটাধিকারের পাশাপাশি অন্তত 10% পার্লামেন্ট যে আসন বা যে আসন এটি তাদের জন্য সংরক্ষিত করতে হবে। এটি আমরা প্রবাসীদের জন্য আমরা বলেছি। সুতরাং এরকম আমরা 9টি প্রস্তাবনা দিয়েছি। এখানে ইভিএম ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে ইভিএমগুলো ছিল এগুলোতে ভোটের পুনর্গণনার সুযোগ ছিল না। অর্থাৎ কেউ যদি চ্যালেঞ্জ করে ভোট হয়েছে কোনো সুযোগ নাই। আমরা এই জায়গা থেকে আমরা বলেছি যে ইভিএমে প্রিন্টিং সিস্টেম থাকতে হবে, যাতে করে প্রত্যেকটা ভোট ফিজিক্যালি প্রিন্ট হয়। কেউ যদি মনে করে ভোট জালিয়াতি হয়েছে, সে যদি চ্যালেঞ্জ করে এই ভোটটা যেটা প্রিন্ট আকারে থেকে যাবে সেটার জন্য গণনার জন্য ব্যবহার করতে পারে। জাল ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। তো ওই জাল ভোট দেওয়ার সুযোগ যাতে না থাকে, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের যে নির্বাচন সংস্কার কমিশন, এই কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে আমরা 9 দফা প্রস্তাবনা হস্তান্তর করেছি। এই 9 দফা প্রস্তাবনার অন্যতম যে কয়েকটি দফা যদি আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেমন 1971 সালে আমাদের জনসংখ্যা ছিল 6 থেকে 7 কোটি, তখন আমাদের জেলা ছিল 19টি। তো ওই সময় বিবেচনা করে 2024 সালে আজকে জনসংখ্যা প্রায় 20 কোটি। তো 20 কোটি জনসংখ্যা, তার বিপরীতে আমাদের নির্বাচনী আসন সারা বাংলাদেশে 300। তো আমরা মনে করি এই 20 কোটি জনগণকে সার্ভ করা বা পরিচালনা করার জন্য এই 300 আসন পর্যাপ্ত নয়। এই 300 আসনকে বর্ধিত করে আমরা 500 আসন এটাকে পুনর্বিন্যাস করার আমরা প্রস্তাবনা দিয়েছি। আরেকটি বিষয় আমরা বলেছি যে রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন, এই আইনটি অত্যন্ত জটিল এবং আরপিও অধ্যাদেশ অনুযায়ী যে 3টি ক্রাইটেরিয়া বা শর্ত দেওয়া হয়েছে, এই 3টি শর্তর অন্যতম একটি শর্ত হচ্ছে যে আপনাকে নিজ দলের নিজ প্রতীকে একজন সংসদ সদস্য বানাতে হবে বা থাকতে হবে, তবে আপনি নিবন্ধন করেন। এখন আমরা কমিশনকে প্রশ্ন করলাম, আপনি আমাকে নিবন্ধনই দেন নাই, তো নিবন্ধন না পাইলে তো আমার দলীয় প্রতীক নাই বা মার্কা নেই, তাহলে আমি আমার মার্কা নিয়ে কেমনে পার্লামেন্ট মেম্বার বানাবো? সুতরাং এটি একটি হাস্যকর প্রস্তাব, একটি অযৌক্তিক প্রস্তাব। তাই আমরা বলেছি আরপিও অধ্যাদেশ অনুযায়ী যে শর্তাবলী দেওয়া হয়েছে এটিকে বাতিল করতে হবে। আমরা একই সাথে বলেছি স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটের যে ব্যবস্থা রাখার এটি নিয়ম ইতিমধ্যে রয়েছে। আমরা মনে করি এটি তাদের উপর একটা বার্ডেন। আসলে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে 1% ভোট গ্যাদার করা বা পাওয়া একটা অত্যন্ত কঠিন, এবং এটাকে আমরা আসলে পুনর্বিবেচনা করে এটাকে 0.10% আমরা রাখার একটি প্রস্তাবনা দিয়েছি। একই সাথে আমরা বলেছি প্রবাসীদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার নিশ্চিতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাবনা দিয়েছে। আমরা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকতে আমরা চাই না। আমরা একই সাথে বলেছি যেমনটি নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত রাখা হয়েছে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, তো সেই জায়গায় প্রায় 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে এবং তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। সুতরাং প্রবাসীদেরকে আমাদের রাষ্ট্রীয় কাজে এবং রাষ্ট্রীয় যে অংশগ্রহণ, এই অংশগ্রহণে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তাই আমরা বলেছি যে প্রবাসীদের ভোটাধিকারের পাশাপাশি অন্তত 10% পার্লামেন্ট যে আসন বা যে আসন এটি তাদের জন্য সংরক্ষিত করতে হবে। এটি আমরা প্রবাসীদের জন্য আমরা বলেছি। সুতরাং এরকম আমরা 9টি প্রস্তাবনা দিয়েছি। আজকে 8 সদস্যের একটি প্রতিনিধি দল আমরা আজকে নির্বাচন সংস্কার কমিশনে এসেছিলাম। আমি ফারুক হাসান, সদস্য সচিব গণ অধিকার পরিষদ, আমাদের সদস্য জনাব তারেক রহমান, সদস্য সচিব গণ অধিকার পরিষদ, আমাদের প্রতিনিধি দলের সদস্য জনাব ব্যারিস্টার জিশান মহসিন, উনি উচ্চতর পরিষদের সদস্য গণ অধিকার পরিষদ রয়েছেন, আমাদের আরিফ বিল্লাহ দপ্তর সমন্বয়ক, এবং আমাদের ফাইসাল আহমেদ মহানগর দক্ষিণের সেক্রেটারি। আমরা 8 সদস্যের প্রতিনিধি দল আজকের এই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি। আর আমাদের গুরুত্বপূর্ণ একটা দাবি আছে সরকারের, সেটা হলো আপনারা দেখেছেন যে নারী বিশেষভাবে নির্বাচিত হয়, এটা কিন্তু দলীয় বিবেচনায় হয়। তো এখানে কোনো নির্বাচন হয় না, ভোট প্রতিযোগিতা হয় না। তো আমরাও এটা নারী প্রতিনিধি
নির্বাচনের ক্ষেত্রেও আমরা হলো একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা পেয়েছি। পাশাপাশি এখানে ইভিএম ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে ইভিএমগুলো ছিল এগুলোতে ভোটের পুনর্গণনার সুযোগ ছিল না। অর্থাৎ কেউ যদি চ্যালেঞ্জ করে ভোট চালিয়ে হয়েছে কোনো সুযোগ নাই। আমরা এই জায়গা থেকে আমরা বলেছি যে ইভিএমে প্রিন্টিং সিস্টেম থাকতে হবে, যাতে করে প্রত্যেকটা ভোট ফিজিক্যালি প্রিন্ট হয় এবং কেউ যদি মনে করে ভোট জালিয়াতি হয়েছে সে যদি চ্যালেঞ্জ করে এই ভোটটা যেটা প্রিন্ট আকারে থেকে যাবে সেটার জন্য গণনার জন্য ব্যবহার করতে পারে। এই মোটামুটি 9টা আমাদের দাবি ছিল, যেগুলো আমরা বলেছি যে এই বিষয়গুলো এটাই আর কি আমাদের পরিষ্কার পক্ষে জাল ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। তো ওই জাল ভোট দেওয়ার সুযোগ যাতে না থাকে, একই সাথে নির্বাচনী আসনের যে আসন বিন্যাস বা এলাকার যে একটা এটাকেও পুনর্বিবেচনার আমরা আহ্বান জানিয়েছি। আপনি দেখেন পার্বত্য 3টি জেলায় 3টি মাত্র আসন, অথচ আমরা যদি রেশিও অনুযায়ী একটু চিন্তা করি এটা আসলে কোনোভাবেই এই 2024 সালে এসে কাম্য নয় যে একটা জেলায় মাত্র একটা আসন। এটাকে পুনর্বিবেচনা করে জনসংখ্যার অনুপাতে যাতে এখানে আসন বিন্যাস করা হয়, এটাও আমরা আহ্বান জানিয়েছি।